বসুন্ধরা প্রাইভেট কোর্সে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের সাথে শিশু শিক্ষা ও মনস্তত্ত্বের প্রথম অধ্যায় বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে আলোচনা করব। একটা কথা তোমরা অবশ্যই মনে রাখবে যে প্রাইমারি টেট হোক বা আপার প্রাইমারি টেট হোক না কেন, এই বৃদ্ধি এবং বিকাশ থেকে পরীক্ষাতে 3 থেকে 4টা প্রশ্ন আসেই আসে। অর্থাৎ এই বৃদ্ধি এবং বিকাশ অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু বুঝতে পারছো। আর আরেকটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, আজকের এই ক্লাসে এই বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে খুব সহজভাবে প্রত্যেকটা টপিক তোমাদের সামনে আমি তুলে ধরবো এবং আমার বিশ্বাস যে আজকের এই ভিডিওটা যারা পুরোটা দেখবে তারা কিন্তু পরীক্ষাতে 3টা প্রশ্ন আসুক বা 4টা প্রশ্ন আসুক না কেন, সবগুলো প্রশ্ন খুব সহজভাবে করতে পারবে বা সহজভাবে উত্তর দিতে পারবে। তাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা কিন্তু আজকের এই ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখবে। আর আরেকটা কথা তোমরা অবশ্যই মনে রাখবে যে এই যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বা শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব, এই বিষয়টার ক্ষেত্রে কিন্তু বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু মুখস্থ বিদ্যা কোনোভাবে কাজ করে না। যে যত ভালোভাবে টপিকগুলোকে বুঝতে পারবে সে ততগুলো অ্যান্সার করতে পারবে। ওকে, তো চলো কথা না বাড়িয়ে যেটা মূল বিষয়ে প্রবেশ করি। তো আজকে আমরা পড়ব শিশু শিক্ষা ও মনস্তত্ত্বের প্রথম অধ্যায় বৃদ্ধি এবং বিকাশ, যাকে ইংরেজিতে বলা হয় গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো প্রথমেই রয়েছে ভূমিকা। তো দেখো ভূমিকাতে কি বলা হয়েছে। ভূমিকাতে আমি যেটা প্রথমেই বলেছি, মানুষের জীবন কিন্তু পরিবর্তনশীল, তাই না? আমরা মানুষ এবং আমাদের জীবন পরিবর্তনশীল। আমরা প্রতি মুহূর্তেই চেঞ্জ হচ্ছি, আমরা সবাই কিন্তু সব সময় পাল্টাচ্ছি। যেমন ছোটোবেলায়, অর্থাৎ যখন আমাদের 5 বছর বয়স ছিল, আমি এখানে লিখে রাখলাম 5 বছর, হ্যাঁ, যখন আমাদের 5 বছর বয়স ছিল তখন আমাদের চাহিদা কী ছিল? তখন আমাদের চাহিদা ছিল খেলনা, চকলেট, তাই না? আমরা যদি বড় কাউকে দেখতাম, বড় কারো কাছে কিন্তু আমরা বলতাম যে কাকু একটা চকলেট দাও, বা বাবা একটা চকলেট দাও, মা একটা চকলেট দাও। বা মেলায় আমরা যখন ঘুরতে যেতাম, বিশেষ করে গ্রামের দিকে যে মেলাগুলো বসতো, আমি তো গ্রাম থেকে বড় হয়েছি, তো গ্রামে যে মেলাগুলো হতো এখানে কিন্তু প্রচুর খেলনা কিনতে পাওয়া যেত, খেলনার দোকান বসতো। তো আমরা কি করতাম, কোনো খেলনা বা কোনো গাড়ি, আমরা যখন ছোট ছিলাম তো ওইগুলোর উপরে আমাদের একটা চাহিদা ছিল, ওইগুলোকে আমরা নিতে চাইতাম। তো এখন যখন আমরা বড় হয়েছি, এখন আমরা সবাই অনেকটা পাল্টে গেছি। এখন আমাদের চাহিদা কি? এখন আমাদের চাহিদা হচ্ছে বাইক লাগবে, মোবাইল লাগবে, বা কোথাও ঘুরতে যাব। যেমন এই যে কিছুদিন আগেই আমার একটা বন্ধু বললো যে না আমরা গ্যাংটক ঘুরতে যাব। তো এখন আমাদের চিন্তাভাবনা অনেকটা এরকম। যখন আমরা ছোট ছিলাম, যখন আমাদের 5 বছর বয়স ছিল, তখন আমরা হচ্ছে কি কোথায় ঘুরতে যেতাম তোমরা শুনলে অবাক হয়ে যাবে। তখন আমরা ছুটি কাটাতে মাসির বাড়ি যেতাম, মামার বাড়ি ঘুরতে যেতাম, তাই না? এখন বড় হয়েছি, এখন আমাদেরকে না কাশ্মীর যেতে হবে, গ্যাংটক যেতে হবে, বা এরকম কিছু একটা চাহিদার যে পরিবর্তনটা, এইগুলোই কিন্তু বৃদ্ধি এবং বিকাশ। আমি আরও সহজভাবে প্রত্যেকটা টপিক তোমাদেরকে বলবো। আরেকটা কথা এখানে আমি লিখতে ভুলে গেছি, তোমাদেরকে সহজভাবে একটু বলে দিচ্ছি। আমাদের যখন 5 বছর বয়স ছিল তখন আমাদের হাইট বা ওয়েট যেটা ছিল, এখন কি সেটা আছে? অবশ্যই নেই। অনেক পরিবর্তন হয়েছে। যখন আমাদের 5 বছর বয়স ছিল তখন আমরা 1.5 ফুট বা 2 ফুটের ছিলাম, এখন আমরা 5 ফুট, 5.5 ফুট বা 6 ফুট অবধি অনেকের হাইট আছে, তাই না? এই যে হাইটের চেঞ্জ, এই যে ওজন তখন আমাদের ধরো 15 কিলো বা 20 কিলো ছিল, হয়তো আর একটু কম বেশি ছিল। এখন আমাদের ওজন, বিশেষ করে আমার ওজন এখন 75 কেজি। তো এই যে হাইটের পরিবর্তন বা ওয়েটের পরিবর্তন, এইগুলোই কিন্তু বৃদ্ধি বিকাশ। আমি একটু পরে তোমাদেরকে খুব সহজভাবে বৃদ্ধি এবং বিকাশ দুটোকে আলাদাভাবে বোঝাবো। তোমরা ভিডিওটা দেখলে হয়তো তোমরা বিষয়টা আরও ভালোভাবে বুঝবে। পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখবে। ওকে, তো এবার আমি জাস্ট তোমাদেরকে বলে দিই যে বৃদ্ধি কী। আগে বৃদ্ধি কী এবং বিকাশ কী এটা আগে তোমাদেরকে বলে দিচ্ছি, তারপরে কিন্তু আমি ছবিগুলো দেখিয়ে দুটোর মধ্যে পার্থক্য কী সেইগুলো সম্পর্কে খুব সহজভাবে বোঝাবো। তো দেখো প্রথমে আমি তোমাদেরকে বলছি বৃদ্ধি কী এটা সম্পর্কে। তো বৃদ্ধি হলো একটি নির্দিষ্ট সময়ে দেহের আকার, আয়তন এবং উচ্চতা বেড়ে যায়, তো এটাকেই বৃদ্ধি বলে। তো শিশুর উচ্চতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি, এইগুলো বিকাশের মধ্যে পড়ে, ঠিক আছে? আমি এই যেটা একটু আগে বললাম যে 5 বছর আগে আমাদের যে হাইট, মানে 5 বছর বয়সে আমাদের যে হাইট ছিল বা যে ওয়েট ছিল, এখন সেইগুলো নেই, আমরা পরিবর্তন হয়েছে, আমাদের হাইট বেড়েছে, ওয়েট বেড়েছে, তাই না? তো এইগুলো কিন্তু বৃদ্ধির মধ্যে পড়ছে। হ্যাঁ, এখানে দেখো কি লেখা আছে, বৃদ্ধি একটি সাময়িক প্রক্রিয়া, ঠিক আছে, নির্দিষ্ট সময় পর্যন্ত ঘটে। এখানে তোমরা স্টার মেরে নেবে, যারা পিডিএফটা প্রিন্ট করেছো তারা অবশ্যই এখানে স্টার মারবে। একটা কথা মনে রাখবে, বৃদ্ধি কিন্তু সারা জীবন ঘটে না। আমরা বাড়তে বাড়তে যখন আমাদের 25 বছর বা তার মানে মোটামুটি একটা বয়সে এসে আমাদের বৃদ্ধি থেমে যায়, তখন আমাদের হাইট আর বাড়ে না। এবার তোমরা অনেকেই বলতে পারো যে ওজন বাড়ে, তো যাই হোক, ওজন বাড়ে আবার ওজন কমে, তো একদম বাড়তে থাকে না, ঠিক আছে? আর যদি কারো একদম বাড়তে থাকে তাহলে তার বিভিন্ন অসুখের কারণে সেটা হয়, তাই না? তো যখন আমাদের 25 বছর বা তার মোটামুটি ধরো 24-25 বছর যখন আমাদের বয়স হয়, তখন কিন্তু আমাদের হাইট আর বাড়ে না, একদমই স্টপ হয়ে যায়, ঠিক আছে? তাহলে বৃদ্ধি কি? বৃদ্ধি একটি সাময়িক প্রক্রিয়া, এটা একটা সময়ে এসে থেমে যায়, আর কিন্তু বৃদ্ধি হয় না। যদি আর বৃদ্ধি হতে থাকতো তাহলে আমাদের বাড়ির দরজাগুলো এতদিনে
40 ফুট 50 ফুট হয়ে যেত, তাই না, যখন আমাদের 80 বছর বয়স হতো। তো এই হচ্ছে বিষয়। তো দেখো, পরিণমনে বৃদ্ধির সমাপ্তি ঘটে, যখন আমাদের পুরোপুরি পরিণমন ঘটে। এই যে পরিণমন, এই কথাটা কিন্তু তোমরা মাথায় রাখবে, এটাকে ইংরেজিতে ম্যাচুরেশন বা ম্যাচুয়ার বলে। আমি আরেকটু ভালোভাবে বোঝাবো একটু পরেই। তো পরিণমন যখন আমাদের ঘটে, যখন আমরা পুরোপুরি পরিপক্ক হয়ে যাই, তখন কিন্তু আমাদের বৃদ্ধি আর হয় না, বৃদ্ধি থেমে যায়। ঠিক আছে, এখানে দেখো বৃদ্ধি পরিমাণগত পরিবর্তন। পরিমাণ মানে যাকে আমরা পরিমাপ করতে পারি, মানে তোমার হাইট কত, তোমার হাইট 5 ফুট 7 ইঞ্চি, হ্যাঁ, তোমার ওজন কত, 75 কেজি। তো এই যে পরিমাপ করা মানে মাপতে পারি, তো এটা হচ্ছে বৃদ্ধি। ঠিক আছে, বৃদ্ধিকে আমরা কি করতে পারি, পরিমাপ করতে পারি, তাই জন্য বৃদ্ধিকে বলা হয় পরিমাণগত পরিবর্তন। ঠিক আছে, তো বৃদ্ধির উপরে অনুশীলনের প্রভাব লক্ষ্য করা যায়। অনুশীলন বলতে কি, আমি এটা তোমরা অনেকেই দেখবে যে অনেকজন ঝুলে থাকতো, লম্বা হওয়ার জন্য ঝুলে থাকতো, আবার অনেকজন জিম করে নিজের মাসেলের পরিবর্তন ঘটাতো, নিজের ওজন কমিয়ে নিত। তাই জন্য কি মনে রাখবে যে বৃদ্ধির উপর অনুশীলনের প্রভাব লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো এই হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধি মানে তুমি কি এখানে কি বুঝতে পারলে, এখানে আমি আবারও বলে দিচ্ছি। বৃদ্ধি মানে আমাদের যেটা শারীরিক পরিবর্তন, মানে দেহের আকারের পরিবর্তন, আয়তন, উচ্চতা বেড়ে যাওয়া, তো এইগুলোকে বৃদ্ধি বলে। ঠিক আছে, এবার আসছি বিকাশ। তো বিকাশকে বলার আগে আমি জাস্ট ছবিটা তোমাদেরকে দেখাই। এই ছবিটা আমার রাখার কারণ এটাই যে এই ছবিটা দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে বৃদ্ধি এবং বিকাশ আসলে কি। তো দেখো, এই যে এই ছবিটা যেটা তোমরা দেখছো, এটা হচ্ছে বৃদ্ধির ছবি। বৃদ্ধি মানে এই যে আমাদের যখন 2-3 বছর বয়স ছিল, তখন আমাদের হাইট ওয়েট যেটা ছিল, এখন আমরা এই 30 বছরে এসে যখন আমরা দাঁড়িয়েছি, তখন আমাদের সেম কিন্তু হাইট ওয়েট নেই, অনেকটা বেড়েছে, তাই না। কিন্তু 30 বছরের পরে কিন্তু এটা আর বাড়বে না, আমরা এখানে স্টপ হয়ে যাব, এখানে আমরা থেমে যাব। ঠিক আছে, এটা হচ্ছে বৃদ্ধি। এবার আসছি আমরা বিকাশে। বিকাশ দেখো, এই যে যখন আমাদের ধরো এই বয়সটা, যখন আমরা ক্লাস 1-এ পড়ি বা 2-এ পড়ি, তখন আমরা কি করছি, 1+1 2, এই যোগ বিয়োগগুলো আমরা করতে পারছি। কিছুদিন পরে এসে আমরা গুণ করতে পারছি, ভাগ করতে পারছি, তারপরে আস্তে আস্তে এসে বড় বড় সমস্যার সমাধান আমরা করতে পারছি, তাই না। তো এটাকেই বলা হয় বিকাশ। বিকাশ কি, বিকাশকে আমরা কখনো পরিমাপ করতে পারবো না, বুঝতে পারলে তো। বিকাশকে আমরা কখনো দেখতে পারবো না, কেউ দেখে বলতে পারবে না যে এই ছেলেটা ডেভেলপমেন্ট কতটা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে পরীক্ষার মাধ্যমে অনেকে তোমরা দেখো যে স্কুলে আমরা দেখি, বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলে যে সমস্ত বাচ্চারা পড়ে, ওদের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে হয়তো কেউ 100-তে 100 পেয়েছে পরীক্ষাতে, তো ওর বাবা মা বলছে ওর ডেভেলপমেন্টটা প্রচুর হয়েছে, কিন্তু এটা সত্যি কথা না। ডেভেলপমেন্ট কিন্তু অনেক রকমভাবে হয়, আমি তোমাদেরকে বোঝাবো বিষয়টা। তো বুঝতে পারছো তো, বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ডেভেলপমেন্ট বা মানুষের উন্নতি কতটা, সেটা কিন্তু আমরা কখনো দেখতে পাই না। এটা আমরা পর্যবেক্ষণ করতে পারি, তারা ব্যবহারে, তার কথা বলার স্টাইলে, তার সমস্যা সমাধানের দক্ষতা দেখে আমরা কিন্তু পর্যবেক্ষণ করতে পারি। ঠিক আছে, তো আশা করছি তোমরা এবার বুঝতে পেরেছো বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্যটা কি। তো এবার আমি বিকাশটাকে তোমাদেরকে পড়িয়ে নিই, তাহলে তোমরা কিন্তু একটা একটা করে বিষয়টা আরও সহজভাবে বুঝতে পারবে। তো দেখো, এখানে কি বলা হচ্ছে, মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত দেহের আকার আয়তনের পাশাপাশি কর্মক্ষমতার পরিবর্তন হয়, তাকেই বিকাশ বলে। এক কথায় বলতে গেলে বিকাশ হলো গুণগত ও পরিমাণগত পরিবর্তন। গুণগত বলতে কি, আমাদের 1 নম্বর আমাদের উন্নতিও হবে, তার সাথে সাথে কিন্তু আকার আয়তন ওজনেরও পরিবর্তন সেটাও কিন্তু বিকাশের মধ্যেই পড়ছে। তো দেখো, বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া যা আজীবন ঘটে, অর্থাৎ তুমি যদি 80 বছর পর্যন্ত বাঁচো, তো 80 বছর পর্যন্ত কিন্তু বিকাশ হবে। একটা কথা তোমরা মনে রাখবে যে শিক্ষার কোনো শেষ নেই, বলে না, শিক্ষার কোনো শেষ নেই। একজন ব্যক্তি সে 75 বছরে এসে অঙ্ক করা শিখছে, কারণ সে কোনোদিনও পড়াশোনার সুযোগ পায়নি, তাই এখন তার ইচ্ছা হচ্ছে পড়াশোনা করবে, তাই 75 বছর বয়সে এসে সে অঙ্ক করা শিখছে। তো দেখো, মনে রাখবে 75 বছর বয়সে এসে তার মধ্যে একটা বিকাশ ঘটছে, সে অঙ্ক করার শিখছে। ঠিক আছে, আমরা বৃদ্ধিতে কি পড়েছিলাম, বৃদ্ধি হচ্ছে নির্দিষ্ট সময় পর্যন্ত চলে দিয়ে থেমে যায়। এখানে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এই বয়সটায় এসে, অর্থাৎ যখন আমাদের এইরকম একটা আমরা পর্যায়ে চলে আসি, তখন তারপর থেকে আমাদের আর বৃদ্ধি ঘটে না। কিন্তু এই যে অঙ্ক করা বা কোনো সমস্যার সমাধান করা, মিসাইল তৈরি করা বা আরও কিছু প্ল্যানিং করা, সব কিছু কিন্তু আমরা সারা জীবন করতে পারি। তাই বিকাশ কিন্তু সারা জীবন ঘটে, বৃদ্ধি কিন্তু একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলে। ঠিক আছে, এখানে কি লেখা আছে, বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া। ধারাবাহিক বলতে স্টেপ বাই স্টেপ এগোয়। প্রথমে তুমি যদি যোগ করা শিখো, তারপরে তুমি বিয়োগ করা শিখবে, তারপরে তুমি গুণ করা শিখবে, তারপরে তুমি ভাগ করা শিখবে, তারপরে তুমি সরল করা শিখবে। তো এইভাবে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ এগোয়। ঠিক আছে, বিকাশ সামগ্রিক দিক থেকে অগ্রসর হয়। ঠিক আছে,
বিকাশ একটি শৃঙ্খলিত প্রক্রিয়া, এটি একটি নিয়ম মেনে চলে, ঠিক আছে। ব্যক্তি ভেদে হবে, এখানে একটু মিস্টেক হয়েছে, ব্যক্তি ভেদে বিকাশের বৈষম্যতা লক্ষ্য করা যায়। হয়তো কারো বিকাশ খুব তাড়াতাড়ি হয়, কারো বিকাশ একটু পিছিয়ে থাকে, ঠিক আছে। তো আমি এখানে একটা ছবি দেখিয়েছি, এখানে তোমরা উড়ি মুভিটা যারা দেখেছো, উড়ি বা সার্জিক্যাল স্ট্রাইক মুভিটা যারা তোমরা দেখেছো, এই ছেলেটাকে তোমরা দেখেছো, যদি এটা কোনো সিনেমার ক্যারেক্টার, বাট রিয়ালিটিতে এই ব্যক্তি যিনি ছিলেন তিনি এইটুকুটা বয়সে একটা ড্রোন বানিয়েছিলেন, ড্রোনটার নাম দিয়েছিলেন গরুর। এটা অনেকটা চিলের মতো দেখতে, এটা কিন্তু একটা ড্রোন। তো এটা উড়ে গিয়ে পাকিস্তানে গিয়ে রিপোর্ট নিয়েছিল যে, তাদের টেরোরিস্টদের ক্যাম্পের। তো এই ছেলেটা এত অল্প বয়সে এই জিনিসটা বানিয়েছে, মানে কি সে কিন্তু অনেকটা এগিয়ে আছে, তার বিকাশের গতি অনেকটা এগিয়ে আছে। তো এইরকম শিশুকে আমরা সৃজনশীল শিশু বা গিফটেড চিলড্রেন বলবো। আবার অনেক ক্ষেত্রে অনেকজন বিকাশের ক্ষেত্রে দেখি আমরা পিছিয়ে থাকে, বিশেষ করে ঋত্বিক রোশনের এই মুভিটা কোই মিল গায়া মুভিটা তোমরা যারা দেখেছো, তোমরা দেখবে যে রোহিত অনেক বড় হয়ে গেছে, কিন্তু তার ডেভেলপমেন্ট হয় না, তার হাইট বেড়েছে, মানে তার বৃদ্ধি হয়েছে, ঠিক আছে। এই যে দেখো, এক্ষুনি তোমাদেরকে আমি একটু আগে বলেছিলাম বৃদ্ধি বিকাশ এই দুটো আলাদা বিষয়, এই ছবিটাতে তোমরা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবে। এই দেখো, এর নাম হচ্ছে রোহিত, কোই মিল গায়া সিনেমাতে আমরা একে দেখেছি, মানে ঋত্বিক রোশনের নাম রোহিত। তো এর দেখো হাইট বেড়ে গেছে, ওয়েট বেড়ে গেছে, কিন্তু ডেভেলপমেন্ট সেরকম হয়নি, ডেভেলপমেন্টের ক্ষেত্রে সে পিছিয়ে আছে, তাই না। পরবর্তীকালে জাদু এসে তাকে সুপার ন্যাচুরাল পাওয়ার টাওয়ার দিয়েছিল, এগুলো কাল্পনিক বিষয়, এগুলোতে আমরা যাব না। বাট যেটা রিয়েলিটি, দেখো এরকম আমরা অনেক শিশুকেই দেখতে পারি, আমাদের বিদ্যালয়ে হোক বা আশেপাশে হোক, সমাজে হোক, যে যার ডেভেলপমেন্টটা যার গ্রোথ হয়েছে কিন্তু ডেভেলপমেন্ট হয়নি, অর্থাৎ তার বিকাশ হয়নি, সে সমস্যার সমাধান ঠিকঠাক করতে পারে না এখনও। তার বয়স হয়ে গেছে 15 বছর, কিন্তু সে এখনও 5 বছর বা 6 বছর শিশুদের মতো আচরণ করে। তো এই বিষয়টাই তোমরা একটু মাথায় রাখবে। এদেরকে বলা হয় কি, এদেরকে বলা হয় পিছিয়ে পড়া শিশু, ঠিক আছে। এদেরকে বলা হয় পিছিয়ে পড়া শিশু। যারা এই বিকাশের দিকে যারা এগিয়ে আছে তাদের কি বলা হয়, সৃজনশীল শিশু বা গিফটেড চিলড্রেন। এদেরকে যারা পিছিয়ে আছে তাদেরকে বলা হয় কি, পিছিয়ে পড়া শিশু, ঠিক আছে। এগুলো একটু মাথায় রাখবে। তাই বিকাশের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যক্তিভেদে বৈষম্য লক্ষ্য করতে পারি, অর্থাৎ সবার যে বিকাশ একই রকম হবে সেটা কিন্তু সম্ভব না, ঠিক আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিকাশ একটি জটিল প্রক্রিয়া, আর বিকাশে বংশগতি এবং পরিবেশ দুটোরই প্রভাব থাকে। এই যে বংশগতি এবং পরিবেশ, এটা আমরা এর পরের অধ্যায়ে জানবো, এবং এটা আরও সহজভাবে আমি তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে বংশগতি এবং পরিবেশ আমাদের বিকাশের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এবার আসছি আমরা পরিণমন বা ম্যাচুরেশনে, ঠিক আছে। পরিণমনটা কি আমি তোমাদেরকে বলবো এবং একটা গল্প বলবো, গল্পটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে পরিণমনটা কি, ঠিক আছে। পরিণমন বলতে শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে পরিপক্কতা বা পরিপূর্ণতাকে বোঝায়। পরিণমনের ক্ষেত্রে বংশগতি এবং পরিবেশ তথা সমাজ উভয়েরই প্রভাব লক্ষ্য করা যায়। আমি একটু একটা গল্প তোমাদেরকে বলছি। ধরো এটা একটা ছেলে, ঠিক আছে, এর নাম কি, এর নাম হচ্ছে সুমন। সুমন খুব জেদি ছেলে ছোট থেকেই। তো সুমনের দরকার একটা বাইক। কি দরকার? একটা বাইক। তো সেই বাইকটা কেনার জন্য সে তার বাবা মায়ের কাছে জেদ করছে, দাবি করছে বারবার যে বাইকটা কিনে দিতে হবে, বাইকটা কিনে দিতে হবে, বারবার দাবি করছে। তো তার বাবা মা বাধ্য হয়ে, এখানে এটা হচ্ছে তার বাবা, এটা হচ্ছে তার মা। তার বাবা মা বাধ্য হয়ে, মা তার তার সোনার চুড়ি কিছুটা বন্ধক দিয়ে কিছু টাকা জোগাড় করে, বাবা তার জমানো টাকা বের করে তাকে একটা বাইক কিনে দিল। বাইক কিনে দেওয়ার কিছুদিন পরে দেখা গেল যে সুমনের বাবা অসুস্থ হয়েছে, তাকে ডাক্তার দেখাতে হবে এবং সেখানে অনেক টাকা খরচা হবে, এবং সেই টাকা আর নেই, কারণ তাদের যেটা জমানো টাকা ছিল সেটা সুমনকে বাইক কিনে দেওয়ার জন্য তার বাবা মা খরচ করে দিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে সুমন কি করবে? সুমন দেখছে যে আমার বাইক তো আমি অনেক পাবো, আমার বাবা মায়ের জীবনটা আগে, তাই সে নিজের বাইকটা বিক্রি করে বাবা মায়ের চিকিৎসা করালো। এই যে সুমন যে ডিসিশনটা নিল যে না, আমার বাবা মা আগে দরকার, বাইক আমার আসবে কি না আসবে, এই যে ডিসিশন নেওয়ার যে চিন্তা ভাবনা তার মধ্যে যে আসলো, এটাই হলো ম্যাচুরেশন। এই যে তোমরা এই পর্যায়ে যারা আছো, তোমাদের একটাই চিন্তা ভাবনা যে কী করে চলবে, কী করে আমরা আগামী দিনে এগিয়ে যাব। কোনো সমস্যা যদি বাড়ির উপরে আসে তো সেটা সমাধান করার জন্য তুমি নিজের সর্বস্ব দিয়ে দিচ্ছ। তো এটাই তো ম্যাচুরেশন। ম্যাচুরেশন মানে তুমি কতটা ম্যাচিউর হয়েছো, কতটা তোমার মানে সামাজিক নিয়মগুলো সম্পর্কে তুমি কতটা অবগত হয়েছো, এটাই ম্যাচুরেশন। আমি এখানে দিয়েছি যেমন চুরি করা অন্যায়, অনেকেই চুরি আর করে না, খুন করা অন্যায়, এইগুলোও তো একটা সামাজিক নিয়ম, তাই না। এই নিয়মগুলো সম্পর্কে যে যতটা জানতে পারে তাকেই ম্যাচুরেশন বলে। একটা কথা মনে রাখবে যে বলে না যে ম্যাচুরেশন না হলে বিয়ে করা উচিত নয়, তাই আমার মনে হয় প্রত্যেকটা ব্যক্তির ম্যাচুরেশন হওয়া উচিত। আর এখন তোমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, এই যে চাকরি পাওনি, পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এই যে বেকারত্বের যে জ্বালা, প্রতিটা মুহূর্তে বেকারত্বের সাথে যে লড়াই, এইগুলো তোমাদের ম্যাচুরেশনকে আরও বেশি উন্নত করছে।
ঠিক আছে, আশা করছি ম্যাচুরেশনটা কি তোমরা বুঝতে পেরেছো, এবং বৃদ্ধি বিকাশ তো আমি বলেই দিয়েছি। এবার আমি বৃদ্ধি এবং বিকাশের পার্থক্যটা বলবো, আর একটু হয়তো অসুবিধা অনেকের হচ্ছে। দেখো এই বিষয়টা এরকম যে গল্প বলে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, কারণ তোমরা যেন আরেকটু সহজভাবে বিষয়গুলো বুঝতে পারো। ঠিক আছে, এবার আমরা বৃদ্ধি এবং বিকাশের পার্থক্যটা জেনে নিব। আমি আগেই বলেছিলাম যে বৃদ্ধি হচ্ছে পরিমাণগত পরিবর্তন, মানে যেটা হাইট ওয়েট যেগুলো আছে এগুলো আমরা ওজন করতে পারি, মাপতে পারি, তাই না? যেগুলোকে আমরা মাপতে পারি তাকেই তো পরিমাণগত পরিবর্তন বলে, তাই না? যেমন চাল ডাল, চালের পরিমাণ কত, 5 কেজি। রেশন নিতে যাও না, রেশন নিতে গিয়ে দেখো না চালের পরিমাণ 5 কেজি, ডালের আটার পরিমাণ 3 কেজি। তো এগুলো কি পরিমাণ, মানে কি যেটাকে মাপা যায়। তো বৃদ্ধিকে কি, বৃদ্ধিকে পরিমাপ করা যায়, তাই বৃদ্ধি একটি পরিমাণগত পরিবর্তন। এবার আসছি আমি বিকাশ। বিকাশ কি, বিকাশ পরিমাণগত এবং গুণগত দুটোই পরিবর্তন। কেন এখানে পরিমাণগত আসলো একটু পরে তোমরা বুঝতে পারবে। লিখে দিয়েছি বিকাশকে পরিমাপ করা যায়, কিন্তু বৃদ্ধিকে পরিমাপ করা যায় না, পর্যবেক্ষণ করা যায়। কারণ কে কতটা দক্ষ, কে কতটা কার বোধ শক্তি কতটা বেশি, কে কতটা কার কতটা গুণগত পরিবর্তন হয়েছে, এগুলো কিন্তু আমরা পর্যবেক্ষণ করতে পারি। বৃদ্ধি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী থাকে, মানে 30 বছর আমি বলেছি, 30 বা 25 বছর, এই বছর পর্যন্ত আমরা আমাদের দাড়ি মোচ বেরিয়ে টেরিয়ে আমাদের ম্যাচুরেশনটা হয়ে মানে সব কিছু ঠিকঠাক হয়ে যায়, তারপরে আমরা আর বাড়ি না, আমাদের হাইট আর বাড়ে না, আমরা থেমে যাই। ঠিক আছে, বিকাশ কি, বিকাশ সারা জীবন ঘটে। বলে না যে শিক্ষার কোনো শেষ নেই, আমরা জীবনের শেষ মুহূর্তে এসেও কিছু না কিছু শিখবো। এমনকি একটা গল্প তোমাদেরকে বলি। এটা একজন ব্যক্তি এই অপারেশন টেবিলে শুয়ে আছে, তার অপারেশন হয়েছে, 80 বছরেরও বেশি বয়স। তো এ আর বেশিক্ষণ বাঁচবে না, এটা আমরা সবাই জানি। তো একে মুখে অক্সিজেনের লাগানো, অক্সিজেন লাগানো আছে মুখে, হাত পা নাড়াতে পারছে না, হাতে স্যালাইন চলছে। তো ডান হাতের একটা আঙ্গুল সে নাড়িয়ে বুঝাচ্ছে, কাউকে ডাকছে। হ্যাঁ, এবার ডাক্তাররা তাকে শেখাচ্ছে, তুমি যদি মিডিলের আঙ্গুলটা নাড়াও তাহলে নার্সরা আসবে, এই আঙ্গুলটা নাড়ালে আমরা আসবো। তো এইগুলো তাকে শেখাচ্ছে। তো এই যে মৃত্যুর আগের দিন পর্যন্ত সে কিছু না কিছু শিখছে। তো এটাই তো বিকাশ, তাই না? বিকাশ মানে কিন্তু শেখা, মনে রাখবে, উন্নতি করা। আরেকটা এখানে আমি পয়েন্ট দিয়েছি, বিকাশের একটি অংশ হলো বৃদ্ধি। মানে এই যে বৃদ্ধি কিন্তু বিকাশেরই একটি পার্ট। কেন, এটা আমি একটু পরে তোমাদেরকে বোঝাবো। আর আরেকটা কথা মনে রাখবে যে বিকাশ কিন্তু বৃদ্ধির অংশ নয়, এটা একটি সামগ্রিক বিষয়। সামগ্রিক কেন, কারণ বিকাশ বিভিন্নভাবে ঘটে, শারীরিক দিক থেকেও ঘটে, মানসিক দিক থেকেও ঘটে, সামাজিক দিক থেকেও ঘটে, নৈতিক দিক থেকেও ঘটে, এবং প্রাক্ষবিক দিক থেকেও ঘটে। ঠিক আছে, কী কী সেটা একটু পরে আমি তোমাদেরকে একটু পরে বোঝাবো। এখানে আমি লিখেই দিয়েছি যে বৃদ্ধি শুধুমাত্র দেহেরই পরিবর্তন, বিকাশ কিন্তু দেহ না, দেহর পাশাপাশি প্রাক্ষবিক, সামাজিক, প্রাকৃতিক ইত্যাদি। ঠিক আছে, সর্বাঙ্গীন আর কি। তো বৃদ্ধি, আশা করছি বৃদ্ধি সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। বৃদ্ধি থেকে ওইটুকুই প্রশ্নগুলো দেয়, এর বাইরে বৃদ্ধি থেকে আর প্রশ্ন আসে না। বৃদ্ধি মানে ওই উচ্চতা বাড়া, ওজন বাড়া, এটাই বৃদ্ধি। এবার আমরা মেন যেটা বিষয় বিকাশটা নিয়ে পড়বো। ঠিক আছে, তো এখানে বিকাশের বৈশিষ্ট্য আমি তোমাদেরকে লিখে দিয়েছি। বিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া, নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, ক্রমসংযোজনশীল প্রক্রিয়া, সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া, শৃঙ্খলিত প্রক্রিয়া, জটিল প্রক্রিয়া, ব্যক্তির স্বতন্ত্র প্রক্রিয়া, বংশগতি ও পরিবেশের প্রভাব লক্ষ্য করা যায়। তো প্রথমে আসবো আমরা জীবনব্যাপী প্রক্রিয়া। তো জীবনব্যাপী প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়া সারা জীবন ধরে ঘটে তাকেই জীবনব্যাপী প্রক্রিয়া বলে। তো বিকাশ কি, বিকাশ একদম মাতৃগর্ভ থেকে কেন বিকাশ ঘটে? মায়ের পেটে বাচ্চারা মানে হালকা করে লাথি মারলে আমরা মারা বুঝতে পারি যে সে হচ্ছে তার খিদা পেয়েছে বা কিছু সংকেত সে দেয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলি যে মাতৃগর্ভ থেকে কিন্তু বিকাশ শুরু হয় আর শেষ হয় একদম মৃত্যু পর্যন্ত। তাই এই যে মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত এটা ঘটে, অর্থাৎ সারা জীবন এটা ঘটে, তাই এটাকে জীবনব্যাপী প্রক্রিয়া বলে। নিরবিচ্ছিন্ন মানে কি, মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়া অবিচ্ছিন্নভাবে চলতে থাকে, এটা কখনো থেমে থাকে না। ঠিক আছে, তাই একে নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া বলে। এই পয়েন্টটাতে তোমরা একটু স্টার মারবে। আমি অবশ্যই যারা পিডিএফটা প্রিন্ট করেছে, আমি চাইবো সবাই প্রিন্ট আউট করিয়ে নেবে, প্রিন্ট আউট করলে পড়তে সুবিধা হয়। ক্রমসংযোজনশীল প্রক্রিয়া বলতে কি, স্টেপ বাই স্টেপ একই, তাই না? স্টেপ বাই স্টেপ বলতে কি, প্রথমে তোমাদেরকে আমি বলছি, প্রথমে তোমরা যোগ শিখেছিলে, তারপরে বিয়োগ শিখলে, তারপরে গুণ শিখলে, তারপরে ভাগ শিখলে, তারপরে তো তোমরা একটা সরল করছো, তাই না? এমনটা না যে শুধু যোগ শিখে তোমরা ডাইরেক্ট সরলে চলে গেছো, তাই না? এরকম তো তোমরা যাওনি। যোগ শিখেছো, গুণ শিখেছো, বিয়োগ শিখেছো, ভাগ শিখেছো, তারপরেই তোমরা সরল করছো। তো এই যে স্টেপ বাই স্টেপ এগোই, এই জন্য এটাকে ক্রমসংযোজনশীল প্রক্রিয়া বলে। এমনটা না যে আকস্মিকভাবে হঠাৎভাবে ঘটে যায়। আকস্মিকভাবে যদি ঘটে থাকে তো সেটা মুভিতেই হয়, সিনেমাতেই হয়, রিয়ালিটিতে এটা হয় না। ঠিক আছে, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপই কিন্তু বিকাশের ধারা এগোয়।
আর একটা জিনিস দেখো, সামঞ্জস্য পূর্ণ প্রক্রিয়া। তো এটা অনেকটা ওই ক্রমসংযোজনশীল প্রক্রিয়ার মতনই। এখানে আমি লিখেই দিয়েছি যে বিকাশ একটি সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া, কারণ ব্যক্তির আচরণের ধারা একটি নির্দিষ্ট পথে, একটি পথ ধরে এগোয়। মানব শিশু প্রথমে প্রথম পর্যায়ে মাথা ওঠাতে শেখে, তারপরে বসতে শেখে, তারপরে হামাগুড়ি দিতে শিখে, তারপরে হাঁটতে শিখে, তারপরে দৌড়াতে শিখে। তো এইভাবে সামঞ্জস্যপূর্ণভাবে নির্দিষ্ট দিকে মানব শিশুর জীবনের বিকাশ ঘটে। এমনটা না যে আজকে জন্ম হলো কালকেই দৌড়াতে শিখে গেছে, পরশুদিনই একদম লাফালাফি করছে, এরকম না। প্রথমে মাথা উঠানো, বসা, হামাগুড়ি দেওয়া, তো এইভাবে স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। ঠিক আছে, তো এটা ওই জন্য এটাকে সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া বলে। এই পয়েন্টগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, কারণ এইগুলো থেকে প্রশ্ন আসবেই আসবে। শৃঙ্খলিত প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ, শৃঙ্খলা মেনে চলে। এখানে দেখো লিখেই দিয়েছি, দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, প্রজ্ঞামূলক বিকাশ প্রত্যেকে একে অপরকে প্রভাবিত করেই এগোতে থাকে। ঠিক আছে, এক কথায় বলতে গেলে মানব জীবনের সর্বাঙ্গীন বিকাশ একসাথেই ঘটে। আমরা একসাথেই আমাদের প্রত্যেকটা বিকাশ ঘটছে, দৈহিক বিকাশ ঘটছে, মানসিক বিকাশ ঘটছে, তাই না? জটিল প্রক্রিয়া, কী লেখা আছে দেখো, ব্যক্তি জীবনে বিকাশ একটি জটিল প্রক্রিয়া। বিভিন্ন সময়ে দেখা যায় যে দৈহিক বিকাশের তুলনায় মানসিক বিকাশ বেশি, আবার কখনো দেখা যায় যে সামাজিক বিকাশের তুলনায় দৈহিক বিকাশ বেশি। অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন দিকের বিকাশ ভিন্ন ভিন্ন হারে হয়। ঠিক আছে, তো বিকাশ কোনো নিয়ম মেনে চলে না, বিভিন্ন সময় বিভিন্নভাবে এগোয়, তো এটাকে জটিল প্রক্রিয়া বলে। ঠিক আছে, আমি একটু আগে বলেছিলাম যে ব্যক্তি স্বতন্ত্র প্রক্রিয়া, মানে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিকাশ বিভিন্ন রকম হয়। ঠিক আছে, ব্যক্তিভেদে বিভিন্নতা দেখা যায়। যে ছবিটা দিয়েও তোমাদেরকে দেখিয়েছিলাম যে কেউ অল্প বয়সে এরকম ড্রোন বানাচ্ছে, কেউ আবার বড় হয়েও তার বিকাশ যেহেতু হয়নি, সে বাচ্চাদের সাথে আছে। তাই ব্যক্তিভেদে বিকাশের বিভিন্নতা দেখা যায়। ঠিক আছে, আমার বিকাশ যা আছে তোমার বিকাশ কি তাই হবে? হবে না। তোমার বিকাশ যা আছে আমার কি তাই হবে? হবে না। আমাদের এক একজনের এক এক রকম। ঠিক আছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট, বংশগতি এবং পরিবেশ। মনে রাখবে যে বিকাশের ক্ষেত্রে বংশগতি এবং পরিবেশের প্রভাব লক্ষ্য করা যায়। আমি এই এই বিষয়টা, এই বংশগতি এবং পরিবেশ বিষয়টা এখানে অতটা ভালোভাবে বলছি না, বললে তোমরা হয়তো মজা পাবে না, কারণ পরের যে ক্লাসটা দেবো ওখানে এটাকে এমনভাবে বুঝিয়েছি, আশা করছি তোমরা খুব ওই ভিডিও দেখলে এটা বুঝতে পারবে। ঠিক আছে, এটা আমি আর এখন বললাম না। বিকাশের নীতিসমূহ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিকাশ সামগ্রিক দিক থেকে বিশেষের দিকে অগ্রসর হয়। লাইনটা মনে রাখবে। ঠিক আছে, সামগ্রিক দিক থেকে বিশেষের দিকে অগ্রসর হয়। হ্যাঁ, সব রকম বিকাশের ক্ষেত্রে আমরা যে দুটো নীতি দেখতে পারি সেটা হলো পৃথকীকরণ এবং সমন্বয়। তো এগুলো একটু মুখস্থ করে নিবে। বিকাশ বিভিন্ন দিকের সাথে সম্পর্ক রেখেই চলে, তাই না? যেমন সামাজিক বিকাশ তার দৈহিক বিকাশের সাথে সম্পর্কযুক্ত, এগুলো অবশ্যই মুখস্থ করবে। লিঙ্গভেদে বিষমতা। ঠিক আছে, ছেলেদের বিকাশ এবং মেয়েদের বিকাশ কিন্তু সমান নয়। মেয়েরা একটু তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যায়। ঠিক আছে, ছেলেদের আগে মেয়েরা একটু বেশি ম্যাচিওর হয়ে যায়, তাড়াতাড়ি এগিয়ে যায়। বিকাশ পরিণমনের ফল, বিখ্যাত শিশু মনোবিজ্ঞানী আর্নল্ড জোন্স বলেছেন যে বিকাশের ওপর দৈহিক পরিবর্তনের প্রভাব লক্ষ্য করা যায়। শৈশব থেকে শৈশব থেকে বয়ঃসন্ধি পর্যন্ত ব্যক্তির দৈহিক পরিবর্তন তার জিনের দ্বারাই নিয়ন্ত্রিত হয়, এবং এই স্বতঃস্ফূর্ত পরিবর্তন পরিণমনই ঘটায়, যা বিকাশ সম্ভব করে তোলে। তো এইগুলো অতটা না পড়লেও হবে, এগুলো পয়েন্টগুলো রেখেছি, জাস্ট মুখস্থ করে নিও। এবার যেটা পড়াবো সেটা গুরুত্বপূর্ণ, বিকাশের প্রকারভেদ। বিকাশকে মূলত 4 ভাগে ভাগ করা যায়। এখানে আমি লিখে দিয়েছি PCSE, পি ফর ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সি ফর কোয়াগনেটিভ ডেভেলপমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ, বাংলায় বলা হয় প্রজ্ঞামূলক বিকাশ। খুবই গুরুত্বপূর্ণ। এর উপরে একজন রিসার্চ করেছেন পিয়াজের অধ্যায়ে, এটাকে আমি আরও ভালোভাবে বুঝাবো, বাট এখন তোমরা একটু বোঝার চেষ্টা করবে। এস ফর সোশিয়াল ডেভেলপমেন্ট, ই ফর ইমোশনাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো সোশ্যাল ডেভেলপমেন্টের আর একটা পার্ট আছে মোরাল ডেভেলপমেন্ট। আমি বুঝিয়ে দেবো মোরাল ডেভেলপমেন্ট বা নৈতিক বিকাশটা কী। তো প্রথমে আমরা আলোচনা করব ফিজিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে। আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম না যে বিকাশের দৈহিক পরিবর্তনও একটি অংশ বিকাশের, তো এটাই এখানে তোমরা বুঝতে পারছো। শারীরিক বিকাশ মূলত হাত পায়ের মাংসপেশির বিকাশ এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিকাশকে বোঝায়, মাসেলস, বোনস, অর্গানস এইগুলোকে। ঠিক আছে, শারীরিক বিকাশ মূলত শরীরের সঞ্চালনমূলক বা মোটর ডেভেলপমেন্টকে বোঝায়।
ঠিক আছে। মোটর ডেভেলপমেন্টকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, কি কি? একটি স্থূল শারীরিক বিকাশ আর একটি সূক্ষ্ম শারীরিক বিকাশ। এই লেখা আছে গ্রোস মোটর ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন মোটর ডেভেলপমেন্ট। তো স্থূল শারীরিক বিকাশ কি? স্থূল শারীরিক বিকাশের একটা এখানে আমি সংজ্ঞা দিয়েছি। বৃহৎ আকৃতির অস্থি, যেমন হাত পা, এখানে ছবি দেওয়া আছে, ঠিক আছে, হাত পা পেশিতন্ত্র, এইগুলোর যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণের বিকাশকেই বলা হয় গ্রোস মোটর ডেভেলপমেন্ট। ঠিক আছে। গ্রোস মোটর ডেভেলপমেন্টের সাহায্যে আমরা কি করি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফুটবল খেলছি, ফুটবল খেলার ক্ষেত্রে যে আমরা পায়ের ব্যবহার করছি, বা ক্রিকেট খেলার ক্ষেত্রে আমরা যখন বড় শট মারি আমরা দুটো হাতকে ব্যবহার করি, ঠিক আছে, বা দৌড়ানোর সময় আমরা এই যে আমাদের যে বড় বড় অঙ্গগুলোকে ব্যবহার করি, তো এইগুলোর বিকাশকে বলা হয় স্থূল বিকাশ বা স্থূল শারীরিক বিকাশ বা গ্রোস মোটর ডেভেলপমেন্ট। এবার আসছি আমরা সূক্ষ্ম শারীরিক বিকাশ বা ফাইন মোটর ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে। তো দেখো, ফাইন মোটর ডেভেলপমেন্ট হলো ছোট ছোট অঙ্গ প্রত্যঙ্গ, যেমন হাতের আঙ্গুল, এই যে হাতের আঙ্গুল, এইগুলোকে ভালো করে পরিচালনা করা বা এইগুলোর বিকাশকেই বলা হয় ফাইন মোটর ডেভেলপমেন্ট। তো ফাইন মোটর ডেভেলপমেন্টের সাহায্যে আমরা কি করতে পারি? তো দেখো, এখানে দেখতেই পাচ্ছ যে এই বাচ্চা ছেলেটা ছবি আঁকছে আঙ্গুলের ব্যবহার করে, ঠিক আছে, একটু জুম করে দেখিয়ে দিই। এই যে জুম করে দেখিয়ে দিচ্ছে, দেখো আঙ্গুলের সাহায্যে, আঙ্গুলের কারিকার্যের মাধ্যমে সে ছবি আঁকছে, আঙ্গুলকে সঠিকভাবে ব্যবহার করছে। তো এটাকে বলা হয় সূক্ষ্ম শারীরিক বিকাশ বা ফাইন মোটর ডেভেলপমেন্ট। বা তোমরা এখন আইপিএল দেখছো, এই বড় বড় স্পিনাররা স্পিন বল করছে, তার আঙ্গুলের ক্যাপাসিটি বা আঙ্গুলকে ভালোভাবে চালনা করে, তো এইগুলোও কিন্তু সূক্ষ্ম শারীরিক বিকাশের মধ্যে পড়ছে। তাহলে হাতের আঙ্গুল কি? হাতের আঙ্গুল কিন্তু সূক্ষ্ম শারীরিক বিকাশের মধ্যেই পড়ছে। ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবে যে প্রথমে স্থূল শারীরিক বিকাশ ঘটে, এখানে বানানটা একটু ভুল হয়েছে, মানে প্রথমে গ্রোস মোটর ডেভেলপমেন্ট, প্রথমে আমাদের মাসল, হাতের যে মাসল সেটার বিকাশ ঘটে, তারপরেই কিন্তু আমাদের সূক্ষ্ম শারীরিক বিকাশ ঘটে। অর্থাৎ ছোটো আমরা যখন থাকি, ছোটোবেলায় কি আমরা দুটো হাত এগিয়ে দিই? ছোটোবেলায় কি আমরা আঙ্গুল দিয়ে বল ধরতে পারি না? তো আস্তে আস্তে কি আমরা আগে হাত ভাঁজ করতে শিখি সঠিকভাবে, তারপরে আমরা আমাদের আঙ্গুলকে ব্যবহার করতে শিখি। ঠিক আছে। তো চলো এবার পরের টপিকটাতে যাই। হ্যাঁ, বিকাশের ক্ষেত্রে আরও দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল আর একটা সেফালোকর্ডাল। এখান থেকেও প্রশ্ন আসে পরীক্ষাতে, তাই এই দুটো আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, একটু পড়ে নিবে এইগুলো ভালো করে। হ্যাঁ, বিকাশ শরীরের কেন্দ্র থেকে পরিধির দিকে হয়, তখন তাকে প্রক্সিমোডিস্টালস বলে। কেমন? এই যে কেন্দ্র, হ্যাঁ, এখান থেকে লম্বা করে বিকাশ হচ্ছে, প্রথমে হাত ঠিকঠাক, এই হাতের এই দিকে বিকাশ হচ্ছে, তাই না, পায়ের বিকাশ হচ্ছে, মাথার বিকাশ হচ্ছে, মানে কেন্দ্র থেকে যে এইভাবে আমরা যে বিকাশটা করছি, আমাদের যে বিকাশ হয়, তো এটাকে প্রক্সিমোডিস্টাল বলে। সেফালোকর্ডাল কি? সেফালোকর্ডাল হচ্ছে ওপরের অংশ থেকে নিচের দিকে। প্রথমে আমরা মাথা তুলতে শিখি, বললাম না একটু আগে, প্রথমে আমরা মাথা তুলতে শিখি, তারপরে বসতে শিখি, তারপরে হামাগুড়ি দিতে শিখি, তো এইটা হচ্ছে সেফালোকর্ডাল। তো এখানে অনেকেই ভুলভাল করে দেয়, সেফালোকর্ডালকে প্রক্সিমোডিস্টালস ভেবে নেয়, প্রক্সিমোডিস্টালকে সেফালোকর্ডাল ভেবে নেয়, এলোমেলো হয়ে যায়। তো মনে রাখার আমি একটা সহজ উপায় দিচ্ছি। প্রক্সিমোডিস্টালস কি দিয়ে শুরু হচ্ছে? পি দিয়ে শুরু হচ্ছে, পি ফর প্রক্সিমোডিস্টালস, পি ফর পেট। তো পেট থেকে যে বিকাশ শুরু হয় সেটাই প্রক্সিমোডিস্টালস। যদি বলে যে কেন্দ্র থেকে পরিধি, তার মানে প্রক্সিমোডিস্টালস। যদি বলে উপর থেকে নিচে, তাহলে সেফালোকর্ডাল। মনে রাখবে কিন্তু এই বিকাশের এই দুটো বিষয়। এবার আসছি আমরা কোয়াগনিটিভ ডেভেলপমেন্ট বা প্রজ্ঞামূলক বিকাশ বা জ্ঞানের বিকাশ। কি বলা হয়েছে এখানে? দেখো, প্রজ্ঞা কথার অর্থ হলো জ্ঞান, অর্থাৎ প্রজ্ঞামূলক বিকাশ মানে জ্ঞানীয় বিকাশ। সাধারণত জ্ঞান বলতে চিন্তন বা চিন্তা করা, স্মরণ করা, ক্রিয়া করা, সমস্যা সমাধান করা, এইগুলোকে বোঝায়। তোমাকে আমি একটা অঙ্ক দিলাম, 3+3 × 2, এই সমস্যার সমাধান করার সময় তুমি কি কাজে লাগাবে? তোমার ব্রেনকে কাজে লাগাবে, তাই না? তো এই যে ব্রেনকে কাজে লাগানো, এটাকে সঠিকভাবে সমাধান করা, এটা যদি সঠিকভাবে সমাধান করতে পারো তাহলে তোমার জ্ঞানের বিকাশ ঘটেছে। তো এটাকেই কগনিটিভ ডেভেলপমেন্ট বলে। ঠিক আছে। এখানে একটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, একটা কথা মনে রাখবে, ভাষার বিকাশ কিন্তু প্রজ্ঞামূলক বিকাশের মধ্যেই পড়ে। ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্টের একটা পার্ট। এটা কিন্তু মনে রাখবে। এই লাইনটাতে তোমরা একটু স্টার মেরে দাও, যারা নোটস প্রিন্ট করিয়েছো তারা অবশ্যই স্টার মেরে দিও, যারা প্রিন্ট করাওনি তোমরা কিন্তু অবশ্যই প্রিন্ট করিয়ে নিবে। ঠিক আছে। পরবর্তীকালে এখানে আমি লিখে দিয়েছি, হ্যাঁ, পরবর্তীকালে প্রজ্ঞামূলক বিকাশ সংক্রান্ত পিয়াজের যে বর্ণনা রয়েছে, সেখানে আমরা প্রজ্ঞামূলক বিকাশ বা জ্ঞানীয় বিকাশকে ভালোভাবে জানবো, ভালোভাবে বুঝবো। ঠিক আছে। আরও কিছু জিনিস আছে। কুইং, এটা ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। মানব শিশু জন্মের পরে ঠিক 6 থেকে 8 সপ্তাহ বয়সে কিছু স্বরবর্ণ উচ্চারণ করে, এগুলোকে কুইং বলে। ঠিক আছে। এগুলো তোমরা পড়ে নেবে, এগুলো আমি বললাম না। ঠিক আছে। কুইং, ব্যাবলিং, হলোফ্রাসে, টেলিগ্রাফি, স্পিচ, এইগুলো মুখস্থ করতে হবে।
এবার আসছি আমরা সোশিয়াল ডেভেলপমেন্ট। ঠিক আছে, সোশিয়াল ডেভেলপমেন্ট বা সামাজিক বিকাশ কি বলছে, সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে শিশুর যে যে সমস্ত বিকাশ ঘটে তাকে সামাজিক বিকাশ বলে, যেমন সহযোগিতা, প্রতিযোগিতা, বিভিন্ন নিয়ম নীতি মেনে চলা। এই সামাজিক বিকাশের মধ্যে নৈতিক বিকাশও পড়ে, কারণ শিশুর মধ্যে নৈতিকের যে বিকাশের যে বিষয়টা সেটা কিন্তু সমাজ থেকেই আসে। আমি এত কিছু পড়ছি না, তোমাদেরকে জাস্ট একটা কথা এখানে বলে রাখি, পরবর্তীকালে কোহলবার্গের নৈতিক বিকাশ এবং ভাইগটস্কির সামাজিক বিকাশে আমরা এই বিষয়টা পড়বো ভালোভাবে। আমি জাস্ট এখানে সামাজিক বিকাশটা কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। একটা কথা তোমরা জানো যে চুরি করা অন্যায়, এটা তুমি কোথায় থেকে জানলে? সমাজ থেকে জানলে। কারো যদি প্রয়োজন হয় তাকে সাহায্য করো, এটা কোথায় থেকে জানলে? সমাজ থেকে জানলে, তাই না? তো এই যে এইগুলোর যে বিকাশগুলো, সহযোগিতা করা, দৌড় হচ্ছে তোমাদের দুজনের মধ্যে কে আগে এগিয়ে যেতে পারে, বা তুমি একটা দোকান করেছো, তোমার আরেকজন তোমার পাশে একই দোকান করেছে, কি করে তুমি তোমার বিজনেসকে এগিয়ে নিয়ে যাবে, এগিয়ে যাওয়ার যে মানসিকতা বা সহযোগিতার যে মানসিকতা বা সাহায্য করার যে মানসিকতা, এগুলোই কিন্তু সামাজিক বিকাশের মধ্যেই পড়ছে। ঠিক আছে, এবার আসছি ইমোশনাল ডেভেলপমেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এটাকে কেউ বুঝতেই পারে না। প্রাক্ষোভিক বিকাশ। প্রাক্ষোভ মানে কি? প্রাক্ষোভ মানে এখানে লেখা আছে আশা, আকাঙ্ক্ষা, লজ্জা, ঘৃণা, ভয়, ক্রোধ, ভালোবাসা প্রভৃতি অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, এই টপিকটা বা এই যে প্রাক্ষোভিক বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্ট, এটাকে আমি খুব ভালোভাবে বোঝাতে চাই এই জন্যই, কারণ আমাদের এই যে এখন এই 30-32 বছর বয়সে এসেও কিন্তু আমরা এইটা সম্পর্কে অতটা ভালোভাবে জানি না। আমাদের বিকাশ অনেকেরই কিন্তু প্রাক্ষোভিক বিকাশ ঠিক করে হয়নি। কেন হয়নি? একটা গল্প তোমাদেরকে শোনাই। গল্প শোনাতে ভালো লাগে, কারণ গল্পের মধ্যে দিয়ে প্রত্যেকটা বিষয় সহজভাবে জানা যায়। সুমন, তার গার্লফ্রেন্ড শ্রীময়ী, একটা নাম দিলাম শ্রীময়ী, যাদের নাম শ্রীময়ী তারা কিন্তু রাগ করো না, ঠিক আছে? শ্রীময়ী, মিস্টেক হলো, বানানটা একটু দেখে নিও। তো সুমন তার গার্লফ্রেন্ডকে ব্রেকআপ করে দিয়েছে। কি করে দিয়েছে? ব্রেকআপ। তো গার্লফ্রেন্ড একদম ইমোশনাল কন্ট্রোল করতে পারেনি, প্রক্ষোভ কন্ট্রোল করতে পারেনি, একদম সুইসাইড করে নিয়েছে। এই যে সুইসাইড করে নিল সামান্য ব্যাপারে, ব্রেকআপ দিয়েছে, আরে ভাই ছেলে কি কমে গেছে? প্রচুর ছেলে আছে, তাই না? তো এই যে এইটুকু, এটা মানে এতটাই মানে তার প্রতি আবেগপ্রবণ যে তার জন্য সুইসাইড করে নিল। তো এটা কেন করলো? কারণ তার ইমোশনাল ডেভেলপমেন্ট হয়নি। তাই আমাদেরকে বাচ্চাদেরকে ছোট থেকেই শেখাতে হবে কীভাবে সে তার ইমোশনালগুলোকে কন্ট্রোল করবে, তাই না? অনেক ক্ষেত্রে আমরা দেখি বাচ্চারা লজ্জা পায় কিছু বলতে, ঘৃণা করে কাউকে, বিশেষ করে স্যারদেরকে বাচ্চারা ভয় পায়। তো যেন ভয় না পায়, যেন স্যারদেরকে তারা তাদের বন্ধু ভাবতে পারে। তো এইরকম একটা পরিবেশ শিক্ষককে তৈরি করতে হবে, যেহেতু তোমরা আগামী দিনের শিক্ষক হবে। রাগ, খুব গুরুত্বপূর্ণ রাগ। একটা বাড়িতে আমি দেখেছিলাম, একটা সত্যি ঘটনা, এটা নাম আমি বলতে চাই না। ছেলেটা মানে কি বলবো, এটা হয়তো অভিভাবকদেরও দোষ, আর আমরা যারা শিক্ষক আমাদেরও হয়তো দোষ হতে পারে। ছেলেটা ক্লাস 10 অবধি খুব ভালো পড়াশোনা করেছিল, মাধ্যমিকে ভালো নাম্বার পেয়েছিল। তো তার বাবা, তার কাকারা তাকে কথা দিয়েছিল যে ভালো নাম্বার যদি পাস, মাধ্যমিকে যদি একটা ভালো কিছু করতে পারিস, তো তুই যেটা চাইবি সেটাই তোকে দেবো, ঠিক আছে? তো তার বাবা মা বা তার কাকারা এটা বুঝতে পারেনি যে সে মনে মনে একটা বাইক চেয়েছে। আমি কেন বাইকের উপরে আমার এত রাগ কেন? বাইক কাজের ক্ষেত্রে ব্যবহার করো, অবশ্যই করতে পারো। কেউ ডেলিভারি বয়ের কাজ করে, বা কারো প্রয়োজন অফিস যাওয়ার জন্য বাইকের প্রয়োজন, তার জন্য বাইকটা ঠিক আছে। বাট ফুটানি মারার জন্য, বন্ধুদের নিয়ে আড্ডা মারার জন্য, ঘোরার জন্য বাইক কিন্তু সব থেকে ডেঞ্জার জিনিস আমার মতে। তো যাই হোক, এই ছেলেটা মনে মনে বাইক চাবে, এটা কিন্তু প্ল্যানিং করে রেখেছে। আমি বাইকটা আঁকলাম, একটু অ্যাডজাস্ট করে নিও, জানোই, বুঝতেই পারছো তোমরা। ঠিক আছে, বাইক চেয়েছে, চাবে, এটা মনে মনে ঠিক করেছে, এবং মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পরে বাইক চেয়েছিল বাবা মায়ের কাছে। তো বাবা মা বলছে যে তোকে বাইক কেন কিনে দেবো? তোর তো লাইসেন্স করারই বয়স হয়নি, তো চালানোরই তো বয়স হয়নি, 18 বছর হয়নি তোকে বাইক দিয়ে আমরা কি জেল খাটবো? তো তখন সে এতটা রেগে গেছিলো যে ওর বাবার বাইক বের করে আগুন লাগিয়ে দিয়েছিল। তাহলে তার রাগটা কি তুমি ভাবছো? তো এইরকম, এই যে এটা কেন হলো? কারণ তার ইমোশনাল ডেভেলপমেন্টটা হয়নি। এটা আমাদের দোষ, শিক্ষকের দোষ, যে শিক্ষকের কাছে সে পড়েছে, বা তার অভিভাবকের দোষ, তাকে ইমোশনালটা কন্ট্রোল করতে হতো। তো এখন এই ছেলেটা, এও এখন স্কুল টিচার হবে যতদূর আমি জানি, প্রাইমারি স্কুলের টিচার হওয়ার জন্য পড়াশোনা করছে, ডিএলএড করেছে রিসেন্ট। এখন আমরা বুঝিয়ে টুঝিয়ে ওকে অনেকটা শুধরে দিয়েছি। তো এই হচ্ছে বিষয়। তো এই যে রাগ, ভয়, লজ্জা টজ্জা, এগুলোকেই ইমোশনাল বলা হয়। তো এইগুলোকে কন্ট্রোল করা শিখতে হবে। এখানে আমি বিকাশের বিভিন্ন স্তর দিয়েছি, যদি এগুলো থেকে এখন প্রশ্ন আসছে, কৈশোর কোন বয়সটাকে বলে, বাল্য কোন বয়সটাকে বলে, তো এটা তো তোমাদেরকে মুখস্থ করে নিতেই হবে, এটা কিছু করার নেই, এটা বোঝানোর কোনো ব্যাপার নেই,
ঠিক আছে, এবারে আমি কিছু বিষয় তোমাদের সামনে তুলে ধরবো, যার মধ্যে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। রিভার্সিবিলিটি, এটা থেকে 2022-এ প্রশ্ন দিয়েছিল, এবং আগামী দিনে যে আপার প্রাইমারি টেট বা প্রাইমারি টেট হবে সেখানেও কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসবেই আসবে। রিভার্সিবিলিটি বলতে কি, এই যে বিকাশ, তোমার যখন কোনো কিছুর ক্ষেত্রে বিকাশ হয়ে যায়, তুমি যখন এগিয়ে গেছো, তোমার যখন উন্নতি হয়ে গেছে, তো বিকাশ কিন্তু ব্যাক আসবে না। ঠিক আছে, ব্যাক বলতে কি আমি এখানে বোঝাচ্ছি, গল্পের মাধ্যমে বোঝাই, তাহলে তোমরা হয়তো একটু ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবে। এখানে আমি দিয়েছি, এটা হচ্ছে বিকাশ। বিকাশ কিন্তু এগিয়ে থাকে, বিকাশ কিন্তু কখনো মানুষ ভুলে না। ধরো তুমি সাঁতার কাটা শিখেছো, তুমি সারা জীবন তুমি সাঁতার কাটতে পারবে। ঠিক আছে, হয়তো তোমার শরীর যদি সঙ্গ না দেয়, তুমি ধরো মোটা হয়ে গেছো, অনেক দিন ধরে করনি, তাই তুমি অতটা ভালো পারবে না, বাট তুমি সাঁতার কাটা কোনো দিনও ভুলবে না। তুমি একবার যদি সাইকেল চালানো শিখে যাও, তুমি সারা জীবনে কোনো দিনও সাইকেল চালানো ভুলবে না, তাই না? তো এরকম ব্যাপার। ঠিক আছে, মানে বিকাশ কি রিভার্সিবিলিটি বা ভুলে যাওয়াটা বিকাশের মধ্যে নেই, বা মানে এখানে এক কথায় বলতে গেলে কি, আমরা কি দেখি, কোনো কিছু যদি আমরা আকাশের উপরে ছড়ে দিই, সেটা হচ্ছে ব্যাক চলে আসে, তাই না? মানে ব্যাক করে, কিন্তু বিকাশ কোনোদিনও ব্যাক হয় না, বিকাশ চলতেই থাকে। আমরা যেইগুলো সংযোজন করি সেইগুলো সংযোজন হতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে দীর্ঘদিন ধরে সাইকেল না চালানোর জন্য তুমি সাইকেল চালানো হয়তো একটু পারছো না ঠিকঠাক, তবে আবার দুদিন চালাবে, দেখবে আবার ঠিকঠাক শিখে গেছো। ঠিক আছে, তো বিকাশের কোনোদিনও রিভার্সিবিলিটি বা উভমুখিতা হয় না। ঠিক আছে, মুখিনতা হয় না, এটা প্রশ্ন দিয়েছিল। ঠিক আছে, বিকাশের সাথে এর কোনো সম্পর্ক নেই, কিন্তু কেউ আবার আছে বলে দিও না, নেই। বিকাশ চলতেই থাকে। ঠিক আছে, বিকাশ আমরা যা শিখি তা আমরা কখনো ভুলে যাই না। বিকাশ আকস্মিকভাবে ঘটে না, ক্রমপর্যায়ে ঘটে, এটার উপর স্টার মারবে। এইগুলো লাইন থেকে কিন্তু প্রশ্ন দেয়। এই যে এই বিষয়টা দেখো, প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশুরা কল্পনা শক্তিতে বেশি এগিয়ে, শিশুরা কল্পনা বেশি করতে পারে, এইগুলো থেকে প্রশ্ন দেয়। বিকাশ হলো উচ্চতা, ওজন বৃদ্ধির পাশাপাশি কাজের পারদর্শিতা। কৈশোরে বৃদ্ধির প্রক্রিয়া অতি দ্রুততার সাথে ঘটে, এটা হচ্ছে যারা আপারের আছো তোমরা কিন্তু এটা অবশ্যই ভালো করে জেনে নিবে যে কৈশোরের বৃদ্ধি প্রক্রিয়া দ্রুত গতিতে হয়। ভালোবাসা, রাগ, ভয়, আনন্দ, এইগুলি প্রাক্ষবিক বিকাশ। ঠিক আছে, পড়ে নিও। আরেকটা জিনিস এখানে আমি এবার নতুন অ্যাড করেছি আমাদের এই নোটসে, এই সিডিপির নোটসে, ক্রিটিক্যাল পিরিয়ড আর সেন্সিটিভ পিরিয়ড দুটো। দেখবে এখানে বৃদ্ধি এবং বিকাশকালীন অবস্থায় অপরিবর্তনীয় কিছু ক্ষতি থাকে, যার প্রভাব সারা জীবন দেখা যায়। ধরো তুমি হচ্ছে স্কুল টিচার, ধরো তুমি একজন স্কুল টিচার, তোমার ছাত্র, তুমি তাদেরকে শুধু বকা দাও, শুধু বকা দাও, শাস্তি দাও, এর ফলে কি তোমার প্রতি তাদের মধ্যে একটা ভয় জেগে যাবে, এবং সেই ভয়টা সারা জীবন কাজ করবে। তোমরা মনে করবে আমাদের স্কুল লাইফে এমন কোনো স্যার ছিল যাকে আমরা সারা জীবনে ভুলি না, মারের জন্য। আমাদের একজন স্যার আছে, আমি নাম বলবো না, খুব মারতো তখন। আসলে তখন তার পেডাগজি ছিল না, তখন তারা জানতো না, এটা তাদের দোষ না। তবুও আমরা তাদেরকে শ্রদ্ধা ভক্তি করি, কারণ তাদের থেকে আমরা শিখেছি। এখনকার দিনে তোমরা যারা স্যার হবে, তোমরা আশা করি তোমরা পেডাগজি সিডিপি শিখেই যাবে, তোমরা শিশুদেরকে মারবে না, বোঝাবে। মানসিক বা শারীরিক আঘাত করা নিষিদ্ধ আছে, তাই না? কিন্তু তখনকার দিনে এরকম ছিল যে কোনো স্যার যদি খুবই মারতো, তো তাকে দেখে সবাই ভয় পেত। সেই স্যার যখন আসতো আমরা সব পালিয়ে যেতাম। তো এখনও সেই স্যারকে দেখলে আমার ওই স্মৃতিগুলো মনে পড়ে। ঠিক আছে, তো এইগুলোই আর কি, মানে শৈশবকালীন অবস্থায় কিছু অপরিবর্তনীয় ক্ষতি, বা অনেক ক্ষেত্রে আমরা এই জিনিসটা আরেকটু ভালোভাবে যদি আমরা বোঝাই, আরেকটু অন্য দিক থেকে যদি বোঝাই, আমরা এখন দেখি বর্তমানে কি ডিভোর্সের কেস প্রচুর দেখা যাচ্ছে। হয়তো কেউ ভালোবেসে বিয়ে করেছে, একটা শিশুর জন্ম হয়েছে, তারপরে বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, ছেলেটা এখন তার মায়ের কাছে থাকে। তো এই যে বাবার যে অভাবটা, এই যে অভাবগুলো, এইগুলোকে অপরিবর্তনীয় ক্ষতি বলে, যার প্রভাব কিন্তু তার মধ্যে সারা জীবন দেখা যায়। ঠিক আছে, যে তাকে যখনই বাবার প্রসঙ্গ বলা হয়, সেই জায়গা থেকে মাথা নামিয়ে নেয়, সে সরে যায়। ঠিক আছে, তো এইগুলো কিন্তু করা যাবে না। আমাদেরকে সবসময় ক্রিটিক্যাল পিরিয়ডকে সরিয়ে দিয়ে আমাদেরকে সেন্সিটিভ পিরিয়ড আনতে হবে। সেন্সিটিভ পিরিয়ড বলতে কি, সংবেদনশীল এর মধ্যে দিয়ে ক্ষতিপূরণ। কোনো শিশু হয়তো ছোটোবেলাতে শিক্ষক মহাশয়ের মার খেয়েছে, প্রচুর পরিমাণে মার খেয়েছে, তো আমাদেরকে তাকে বোঝাতে হবে যে প্রত্যেকটা শিক্ষক সমান না, সে তোমাকে মেরেছে, সে ভুল করেছে। আমরা শিক্ষক, আমরা তোমাদের বন্ধু, আমরা তোমাদেরকে কোনোভাবেই মানসিক বা শারীরিক আঘাত করি না, আমরা তোমাদের সাথে খেলি, তোমাদের সাথে পড়ি, এইভাবে বোঝাতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষতিটাকে ভুলিয়ে দিতে হবে, এটাকে বলা হয় সেন্সিটিভ পিরিয়ড। ঠিক আছে, আরেকটা এই বিষয় মনে রাখবে, এটা থেকে প্রশ্ন বারবার দেয়।
কোন শ্রেণীকক্ষের শিশুরা ভালোভাবে শিখতে পারে বা কোন শ্রেণীকক্ষের শিশুর বিকাশ ভালো হতে পারে, তো সেই শ্রেণীকক্ষটা হচ্ছে গণতান্ত্রিক শ্রেণীকক্ষ বা সেই শ্রেণীকক্ষের পরিবেশ যদি গণতান্ত্রিক হয়, যেখানে সবাইকে গুরুত্ব দেওয়া হয়। এমনটা না যে যে ভালো ছাত্র, এখানে আমি দেখাচ্ছি অনেক ক্ষেত্রে আমরা এটা দেখেছি, ছোটোবেলাতে এই জিনিসটা আমরা অনেকেই ফলো করেছি, বিশেষ করে হাই স্কুল লেভেলে। কিছু শিক্ষক আছেন যে সবসময় ভালো ছাত্রকেই গুরুত্ব দেয়, ওকে পাশে, ওকে সামনে বসায়, ওর সাথেই ওকেই বেশি প্রশ্ন ধরে, ওকেই গুরুত্ব দেয়। তো এটা কিন্তু উচিত না। যে ছেলেটা পিছিয়ে আছে তাকেও গুরুত্ব দিতে হবে, তাকে বেশি গুরুত্ব দিতে হবে, দিয়ে উভয়ের মধ্যে সামঞ্জস্যতা আনতে হবে। তো এটা আনতে পারে একমাত্র শ্রেণীকক্ষের গণতান্ত্রিক পরিবেশ। ঠিক আছে, এখান থেকেও প্রশ্ন দেয়, তোমরা প্রশ্নগুলো করবে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো একটু আমাকে, যারা আজকে প্রথম ভিডিওটা দেখলে জানাবে। যদি কোনো রকম কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে। আর আমরা আগেও এই বৃদ্ধি এবং বিকাশ নিয়ে ক্লাসটা দিয়েছি, তোমরা ওটাও একটু দেখে নিও, দুটো দেখলে আশা করি তোমাদের কাজে লাগবে দুটো বিষয়। একদম প্রথম দিকে দেওয়া আছে, এই চ্যানেলেই দেওয়া আছে। আর ফিডব্যাকটা একটু তোমরা দিও, পুরো ভিডিওটা দেখে ফিডব্যাক দিও। আর এই যে এমসিকিউগুলো আছে, এমসিকিউগুলো একটু প্র্যাকটিস করে নিও। ধন্যবাদ। আজকের এই ক্লাসটি যারা পুরোটা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।